একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির এই বিপ্লবের যুগে পৃথিবীতে সব থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটা? উত্তর ফেসবুক, এরপর ইনস্টাগ্রাম, তাই তো? ফেসবুক এবং ইনস্টাগ্রাম আধুনিক তথ্য প্রযুক্তির যুগে যেমন সব থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক তেমনি ভাবে এই দুইটা প্ল্যাটফর্ম, সাথে আরো একটা বলতে পারেন টিকটক, এই তিনটা প্ল্যাটফর্ম পশ্চিমাদের সব থেকে বড় অস্ত্র। দেখেন, বর্তমান যুগের রাজনীতি এখন আর মাঠে ময়দানে সীমাবদ্ধ নাই। বর্তমান যুগের রাজনীতি, ভূরাজনীতি, ডিপ্লোমেসি সবকিছু অনলাইনেই চলে। অনলাইনের উপর নির্ভরশীল আমি সে কথা বলবো না, কিন্তু অনলাইনের মাধ্যমে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়, অনেক কিছু করা যায়। এবং এই একবিংশ শতাব্দীতে পশ্চিমাদের সব থেকে বড় শক্তি অনলাইনে এক স্যান্ডেল না, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক। পশ্চিমারা এই তিনটা প্ল্যাটফর্ম ব্যবহার করে পৃথিবীর তামাম জেনজিদের মাথাকে নষ্ট করে দিয়েছে। আপনি খবর নেন তো, পশ্চিমারা ফেসবুকের পেছনে তো সময় দেয় না। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলোতে অনেক বেশি সংখ্যক মানুষ ফেসবুক ব্যবহার করে এশিয়ার মধ্যে। কারণ আমাদের তো কাজ নাই, আমরা কাজের থেকে আকাজে বেশি পারদর্শী। আমরা সময়কে অবহেলা করতে পছন্দ করি, বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়ার মানুষ যারা আমরা আছি, আমরা অলস। আর এই অলস সময়টা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এইসব জায়গায় রিল বানাই, এইসব স্ক্রল করি, আমরা সময় পার করি। আমরা অফিসে যখন কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে 10 মিনিট 15 মিনিট পর পর আমরা ফেসবুক স্ক্রল করি, মেসেঞ্জার চেক করি, কে কোন টেক্সট পাঠালো, কোথায় কোন নোটিফিকেশন আসলো, কে আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, চেক করি কিনা। স্পেশালি আমাদের জেনজি প্রজন্ম, তারা কিন্তু ক্লাসরুমে বসেও শিক্ষক শিক্ষিকার আড়ালে তারা ফেসবুক স্ক্রল করে, তারা চ্যাট করে, তারা ইনস্টাগ্রামে রিল আপলোড দেয় কিনা। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে পশ্চিমারা। পৃথিবীর যত দেশে তাদের স্বার্থ রক্ষার প্রয়োজন হয়, পৃথিবীর যত দেশে তাদের কালার রেভলিউশন, রেজিম চেঞ্জ অপারেশন ঘটানোর প্রয়োজন হয়, সেই সব দেশেই তারা জেনজিদেরকে ব্যবহার করে এবং জেনজিদেরকে হিপনোটাইজ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মাধ্যমে। এগুলার অ্যালগরিদম নিয়ন্ত্রণ করে কারা? পশ্চিমারা। মেটা কাদের প্রতিষ্ঠান? পশ্চিমাদেরও একজনের প্রতিষ্ঠান। এখন বাংলাদেশে যেভাবে কালার রেভলিউশন ঘটানো হয়েছিল গুজব রটিয়ে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটকে যেই গুজবের ভিডিওগুলা দেওয়া হতো, ওগুলার ভিউ, রিচ, কমেন্টস, শেয়ার দেখলে মাথা নষ্ট হয়ে যেত। তৎকালীন সময়ে আমরা যখন গুজবগুলাকে কাউন্টার দিয়ে সত্যি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ছড়িয়ে দিতাম, সেগুলার রিচ হতো না, ভিউ হতো না, কারণ অ্যালগরিদমের নিয়ন্ত্রণ ছিল ওই তথাকথিত যাকে বলা হয় ডিপ স্টেট, জামাত, এনসিপি, বিএনপি, হিজবুতি, জঙ্গি জিহাদিদের নিয়ন্ত্রণে। ঠিক একই রকম প্রক্রিয়া ভারতে চলছিল। ভারতের ককরোচ জনতা পার্টি তারা দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে যায়। সেইখানে শোনা যায় ডিপ স্টেট ফান্ডিং করেছে, কিন্তু এখনো সেই তথ্য ভারত সরকার দেয়নি, কিংবা তারা বলে দিয়েছে বাইরের কোনো ফান্ডিং সেই আন্দোলনে ছিল না। যখন গুজব রটানো হচ্ছিল, যখন পাকিস্তানের 400 অ্যাকাউন্ট থেকে ফেক এডিটেড ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছিল সেই আন্দোলনে, তখন ভারত সরকার চিন্তিত হয়ে যায়। দিল্লি পুলিশ তারা অনেক তৎপর হয়। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত 23 তারিখে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিও কয়েকদিন পর যখন ফেসবুকের সকল অ্যালগরিদম, সকল রিচ, সকল ভিউ, শেয়ার, কমেন্টসের ইতিহাস ব্রেক করে ফেলেছে, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও ব্রেক করে ফেলেছে। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ভিউ হয়েছে ইনস্টাগ্রামে সেই ভিডিও। অর্থাৎ ডিপ স্টেটের যে অ্যালগরিদম খেলা, এই খেলা যখন নরেন্দ্র মোদী ভেঙে দিয়েছেন, তখন মেটা কর্তৃপক্ষ নরেন্দ্র মোদীর ফেসবুক থেকে সেই ভিডিও সরিয়ে নিয়েছে। তারা পরবর্তীতে বলেছে এটা টেকনিক্যাল প্রবলেম ছিল। একটা দেশের প্রধানমন্ত্রী, যিনি 140 কোটি জনতার প্রধানমন্ত্রী, 140 কোটি জনতার দেশে বৈশা ফেসবুক অর্থাৎ মেটা কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও সরিয়ে দেয় ফেক কপিরাইট ক্লেম দিয়ে, এটা তো ভাই মেনে নেওয়া যায় না। পরবর্তীতে আবার যখন তোপের মুখে পড়ে, তখন বলে এটা টেকনিক্যাল ইস্যু, এবং পরবর্তীতে সেই ভিডিও ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন ভারত সরকার হয়তোবা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অ্যাকশন নেবে, কারণ ভারতে মেটার অফিস আছে। হারিয়ানা, হায়দ্রাবাদ, মুম্বাই এইসব জায়গায় মেটার অফিস আছে, একাধিক অফিস ভারতবর্ষে আছে। 140 কোটি জনতার দেশে
ফেসবুক মেটা বিজনেস করতেছে, অথচ সেই দেশের প্রধানমন্ত্রীর ভিডিও মেটা কর্তৃপক্ষ সরিয়ে নেয়, তখন আপনাকে বুঝে নিতে হবে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এইসবের যে অ্যালগারিদম ছিল, এই অ্যালগারিদমকে একদম উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন আমাকে অনেকে বলতে পারেন এটা তো বলার মতো কোনো বিষয় নেই, এইসব বিষয় নিয়ে কেন কথা বলতেছেন? কথা বলতেছি এ কারণেই 2024-এর 5 আগস্টের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের ফেসবুক ডিজেবল হয়ে গেছে। কিসের জন্য ডিজেবল হয়েছে? ফেসবুক কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার থাকে, ওইটা নাকি ব্রেক করছে অনেকেই, সে কারণে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিজেবল হয়ে গেছে। সেটা ব্যাক আনার সম্ভাবনা নাই বললেই চলে। অনেককেই ফেক কপিরাইট দেওয়া হয়। আমি সবার কথা বাদ দিলাম, আমার উদাহরণ দেই। 2014 সাল থেকে যেই ফেসবুক অ্যাকাউন্ট আমি ব্যবহার করতাম, সেটা গত 2 এপ্রিল পার্মানেন্ট ডিজেবল হয়ে যায়। প্রথমে সাসপেন্ড হয়, এরপর আপিল করি, সেই আপিল তারা গ্রহণ করে নাই। সঠিক তথ্য প্রমাণ দিয়ে আপিল করেছিলাম, সেই আপিল গ্রহণ না করে পার্মানেন্ট ডিজেবল করে দেয়। কেন? আমি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছি। আমি কি করেছি সেটা আমি নিজেও জানি না, কোনো ব্যাখ্যা তারা দেবে না। মেটার যে এজেন্ট থাকে, যাদের ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে, তারা জানেন মেটার এজেন্টের সাথে কথা বলা যায়। তাদের সাথে কথা বলার পরেও তারা নানামুখী নাটক শুরু করে দিয়েছে, হবে না এইটা সেইটা ওইটা, কত ব্যাখ্যা। সব তথ্য প্রমাণ দেওয়ার পরেও সেই অ্যাকাউন্ট এখন অবধি আসে নাই। ইভেন আমার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আমি আপলোড করি, সেই ভিডিওগুলোতে কিন্তু অন্য কারো ফুটেজ আমি সেখানে যোগ করে দেই না। আমার ভিডিও আমাকেই কপিরাইট ক্লেম করে। মানে এটা কি ফাজলামো না? তাহলে আমাদেরকে কি বুঝে নিতে হবে না যে দক্ষিণ এশিয়াতে কিংবা বাংলাদেশ কেন্দ্রিক যারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন দেখাশোনা করে বা এইসব জায়গায় কর্মরত, তারা নিঃসন্দেহে জামাতি, স্বাধীনতা বিরোধী শক্তি, দেশদ্রোহী, এটা তো বুঝে নিতে হবে। ঠিক একইভাবে ভারতে যারা ফেসবুকের মেটার অফিসে কর্মরত, তারাও নিশ্চয়ই ভারত বিরোধী, তারাও নিশ্চয়ই চায় ভারত খণ্ড বিখণ্ড হোক। এটা তো ভাই সিম্পল লজিক, তাই না? যখন আমি স্বাধীনতার পক্ষে কথা বলছি, যখন আমি স্বাধীনতার পক্ষে সংগ্রাম করতেছি, ভিডিও বানাচ্ছি, যখন সেই ভিডিও ফেক কপিরাইট ক্লেম দিয়ে ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হবে, সেই ভিডিও আমি রিকভার করতে পারবো না, তখন আমাকে বুঝে নিতে হবে এটা স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত। এখানে স্বাধীনতা বিরোধী শক্তির একটা ব্যাপক ভূমিকা আছে। যখন ভারতের প্রধানমন্ত্রী তার ভিডিও সরিয়ে নেওয়া হবে ফেক রিপোর্ট দিয়ে, তখন বুঝে নিতে হবে ভারতের প্রধানমন্ত্রী গুজব বন্ধ করার জন্য জেনজিদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তা একটা শ্রেণীর, একটা মহলের পছন্দ হয়নি, আর তারাই ফেক রিপোর্ট দিয়ে মেটা থেকে এই ভিডিও সরিয়ে নিয়েছে। এবং মেটাতে তাদের লোকবল আছে, তাদের কাছের মানুষ কর্মরত আছে। এটা তো সিম্পল। ফেসবুকের সিস্টেমটাই আসলে জঘন্য। কেউ চাইলেই অন্য কাউকে তার অ্যাকাউন্ট ডিজেবল করে দিতে পারে, সাসপেন্ড করে দিতে পারে। একটা রিপোর্টের মাধ্যমে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়। ফেসবুকের তো উচিত, তাই না, যে অ্যাকচুয়ালি এই মানুষটা গুজব রটিয়েছে কিনা, মিথ্যা তথ্য দিয়েছে কিনা, প্রতিহিংসা ছড়িয়েছে কিনা, হিংসা বিদ্বেষ ছড়িয়েছে কিনা, কিংবা ভয়ানক কোনো কিছু করেছে কিনা, ভায়োলেন্সের কোনো বিষয় থাকে কিনা, এগুলা দেখে বিচার বিবেচনা করে তারপর না ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজের উপর সিদ্ধান্ত নেওয়া উচিত। এগুলা কোনো কিছু দেখবে না, কিন্তু কেউ রিপোর্ট করার সাথে সাথে অ্যাকাউন্ট ডিজেবল, সাসপেন্ড, কন্টেন্ট রিমুভ, স্ট্যাটাস রিমুভ। জামাতিদের বিরুদ্ধে স্ট্যাটাস দিলে ফেসবুক রিমুভ করে দেয়। জামাতিরা গুজব রটায়, ওগুলা রিমুভ হয় না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখনই ফেসবুকে কোনো সঠিক তথ্য প্রমাণ দিয়ে স্ট্যাটাস দেয়, কোনো চুর বাটপারকে মুখোশ খুলে দেয়, তখনই দেখবেন সেই স্ট্যাটাস রিমুভ হয়ে গেছে। সেটা সহিংসতার ইস্যু দেখানো হয়, কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছে, অনেক বিষয়। এগুলো কেন হয়? কারণ এই কমিউনিটি গাইডলাইন যারা নিয়ন্ত্রণ করে, যাদের দায়িত্বে আছে, এদের মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তি আছে, জামাতে আছে, রাজাকারের বাচ্চারা আছে। এটা বলতে বাধ্য হচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের ক্ষেত্রেও ঠিক তাই। দেখা যাক মেটাকে কিভাবে তলব করা হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে যেই কাজ মেটা করেছে, এর জন্য মেটাকে জরিমানা করা উচিত। আমি মনে করি ডিপ স্টেটের খেলায় নরেন্দ্র মোদীর জয় হয়েছে, তবে ডিপ স্টেট আরো গভীরভাবে খেলার জন্য পরিকল্পনা করছে, যতটুকু দেখতে পাচ্ছি। সার্বিক পরিস্থিতি ভালো থাকবেন। ধন্যবাদ।